ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের যে বিষয়টা আলোচনা করব তোমরা বুঝতেই পারছো, সেটা হলো কোষে দেখি 1.3। এইটা এর আগে আমরা 1.2 1.1 এগুলো আলোচনা করেছি। ঠিক আছে, তোমরা যারা দেখোনি ওগুলো দেখে নিও। আজকের যেটা আছে সেটা হচ্ছে কোষে দেখি 1.3তে কী আছে। এর মধ্যে এই যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে সব তোমাকে সমীকরণ গঠন করতে হবে এবং সেটা সমাধান করতে হবে। এগুলো সবই হবে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ তৈরি হবে এবং সেগুলো সমাধান করতে হবে আমাদের। চলো তাহলে শুরু করা যাক। দেখো, তোমরা কিন্তু পাশে বইটা রাখো, তাহলে সুবিধা হবে। আরেকটা কথা বলি, এই 1.3 এর যে শর্ট প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এগুলো কিন্তু ভিডিও আগে আমরা দিয়ে দিয়েছি শর্ট প্রশ্নগুলো। এবারে এই বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা দেবো। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর মধ্যে থেকে একটা পরীক্ষাতে তোমাদের মাধ্যমিক একদম ফাইনাল পরীক্ষাতে মাঝে মাঝে আসে। এছাড়া তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিকের জন্য তো ইম্পর্টেন্ট আছেই। প্রথম অঙ্কটায় কী বলেছে, দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 বলেছে, তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি হিসাব করো। তাহলে আমি ধরে নিচ্ছি, প্রথমে ধরি দুটো ধনাত্মক সংখ্যা। আমি ধরে নিচ্ছি দুটি ধনাত্মক সংখ্যা হলো এক্স, একটা এক্স মাইনাস থ্রি। এক্স মাইনাস থ্রি কেন? যেহেতু তাদের অন্তর বলে দিয়েছে 3, সেই জন্য। ঠিক আছে, এটা এবার দেখো, এটার বিয়োগ করো, এক্স থেকে বিয়োগ করো, এক্স মাইনাস থ্রি করো, তাহলে 3 আসবে। ঠিক আছে, তুমি যদি বলো যে এটা মাইনাস এটা করলে 3, না, এটা মানে এটা করলে কী করে 3 আসবে? এটা তো ছোটো, এক্স আর এক্স থেকে 3 কম, তাহলে এটা ছোটো, তাহলে এটা মানে যেটা করতে হবে, তবে তো 3 আসবে। ঠিক আছে, এটাই আমি এটাই বলে নিলাম। তারপর যে তাদের বর্গের সমষ্টি 117, তাহলে লিখছি শর্তানুসারে তার বর্গের সমষ্টি, তো এটা স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান 117। এটাই হয়ে গেল সমীকরণটা। ঠিক আছে, এবার এটাকে আমরা সমাধান করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, 2x স্কোয়ার 6x 117 এরপরে চলে গেলে কত হবে? 9 বিয়োগ যাবে, 9 17 8, 108। ঠিক আছে, 108 0, এটা হলো। ঠিক আছে, আচ্ছা এবারে 2 কমন যাবে। দেখো, 2 কমন গেলে 2 দিয়ে আমরা যদি ভাগ করে দিই, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5 দুগুণে 10 4 দুগুণে 8। ঠিক আছে, এইটা এবার এইটাকে আমাদের করতে হবে, বিশ্লেষণ করতে হবে, উৎপাদক বিশ্লেষণ। দেখো কত, 6 লং 54, তাই তো? 6 লং 54, তার মানে 9 আর 6। দেখো এইটা আসবে 6 লং 54, মানে 3xটা মাইনাস 3xটা, দেখো এটা বিয়োগ করলে মাইনাস 3x, এটা গুণ করলে 54 এক্স স্কোয়ার এটা আসবে। তাহলে এটা এক্স কমন নিলে কী আসবে? এক্স মাইনাস 9, 6 কমন নিলে এক্স মাইনাস 9, এক্স মাইনাস 9 কমন গেলে এক্স প্লাস 6 সমান 0। তাহলে দুটো এখানে, অতএব হয় এক্স মাইনাস 9 সমান 0, না হয় এক্স প্লাস 6 সমান 0। এখান থেকে এক্স সমান মাইনাস 6, এখান থেকে পাবো এক্স সমান 9। কোন মানটা নেবো? যেহেতু বলেছি এক্সটা ধনাত্মক, তাহলে মাইনাস 6টা আমাদের নিতে পারবো না, তাহলে এখানে লিখে দেবো। এবারে লিখে দেবো, যেহেতু এক্স ধনাত্মক তাই এক্স সমান মাইনাস 6 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। অতএব এক্স সমান 9 পেয়েছি, তো এক্স সমান 9। ঠিক আছে, এইটা এক্স সমান 9 হলো। তাহলে দুটো সংখ্যা কী হবে? সংখ্যা দুটি, তাহলে অতএব সংখ্যা দুটি হলো, একটা 9, একটা 9 থেকে 3 বিয়োগ মানে 6,
ঠিক আছে, 6 9 6 মিলে গেল, শেষে লিখে দেবে উত্তর। এই হয়ে গেল অঙ্কটা। এবার 2 দাগে কী বলেছে, বলছে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি ত্রিভুজটির উচ্চতা, কেন উচ্চতার দ্বিগুণ অপেক্ষা বলে তার উচ্চতা ধরবো, উচ্চতা ধরেছি x মিটার। ঠিক আছে, x মিটার ধরলাম। তাহলে তার ভূমি হবে, তাহলে অতএব তার ভূমি কত, ভূমিটা কত হবে, তার ভূমি বলেছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, দ্বিগুণ উচ্চতা তার দ্বিগুণ মানে 2x অপেক্ষা 18 বেশি, 18 এত মিটার। ঠিক আছে, তার ভূমি এত, ত্রিভুজটির উচ্চতার দৈর্ঘ্য, মানে উচ্চতার দৈর্ঘ্য এটা ধরবে, আর ভূমির দৈর্ঘ্য, ঠিক আছে, এটা দৈর্ঘ্য এত মিটার হয়ে গেল। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি মানে এইটা 2x প্লাস 18 ইন্টু উচ্চতা x, ঠিক আছে, এত বর্গ মিটার। এবার দেখো 2 কমন নিলে পরে থাকবে x প্লাস 9, 2 কেটে যাবে, তারপরে থাকছে x ইন্টু x প্লাস 9 বর্গ মিটার। ঠিক আছে, এটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে শর্তানুসারে কী আসবে দেখো, শর্তানুসারে তো বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল বলেছে 360 বর্গ মিটার, তাহলে শর্তানুসারে আসবে এটাই, x ইন্টু এক্স প্লাস 9 সমান 360, এটাই। এখান থেকে এটা আমাদের সমাধান করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 9x, এটা মাইনাস 360, এদিকে নিয়ে এলাম। এবার দেখো কত, এটাকে আমাদের সমাধান করতে হবে, বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, 360কে দেখো, এটাকে ভাঙলে এটা দাঁড়ায়, আর এই দুটোর মধ্যে খুঁজতে হবে এমন দুটো সংখ্যা যাদের গুণ করলে এটা আসবে, আর যোগ বিয়োগ করলে এটা 9 আসবে। দেখো বিয়োগ করলে কত আসছে, দেখো 24 আর 15, 3 5 15 আর 3 আসছে 24, তাহলে 24 আর 15 হয়, গুণ করলে 360, দেখো এটা বিয়োগ করলে 9 আসে। ঠিক আছে, তাহলে তোমাদের কি আসবে, এখানে কি করব দেখো, তাহলে এইটা আসবে, x কমন নিলে x প্লাস 24 মাইনাস 15 কমন নিলে x প্লাস 24, দেখো মাইনাস 15 কমন নিচ্ছি, তার মানে প্লাস হয়ে যাবে, x প্লাস 24 x মাইনাস 15, তাহলে এখানে তাই সেই একই রকম বলবে, হয় এটা না এটা, এর ব্যাপার করবে। তাহলে কত পাবে, একবার পাবে x সমান মাইনাস, আমি ওগুলো লিখছি না, আরেকবার পারবে x সমান 15। তাহলে কোন মানটা নেবে, এখানে দেখো এই মানটা হবে না, কেননা উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই লিখবে যেহেতু উচ্চতা, ত্রিভুজের উচ্চতা বা যে কোনো ত্রিভুজের উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই x সমান 15। ঠিক আছে, তাই এটা লিখতে পারো, তাই x সমান -24 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তার অতএব ত্রিভুজটির উচ্চতা কত, অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। ঠিক আছে, এটা লিখে দেবে। কারণ কি, x সমান তো উচ্চ ধরেছিলাম, ত্রিভুজটির উচ্চতা তো x ধরেছিলাম, তাহলে x সমান ওটাই তাহলে হবে 15 মিটার। এবার 3 দাগে বলেছে দেখো, দুটো যদি একটা অখণ্ড ধনাত্মক পড়েছে, অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে সংখ্যাটি কী হবে। তাহলে আমি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তা আমি ধরে নিচ্ছি অখণ্ড সংখ্যা ধরি, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা হলো
এক্স, ঠিক আছে। তাহলে এবার শর্তানুসারে কী হবে, বলেছে ধনাত্মক সংখ্যার 5 গুণ, তার মানে 5x, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, বর্গ মানে এক্স স্কোয়ার, বর্গের দ্বিগুণ মানে 2 গুণ, দ্বিগুণ অপেক্ষা 3 কম মানে -3। বেশ, এটাই ঠিক আছে। এটাই হলো সমীকরণটা। এখান থেকে সমাধান করতে হবে। 2x² ওপারে চলে গেলে কত, -5x -3। এটা আমাদের সমাধান করতে হবে। উৎপাদক বিশ্লেষণ দেখো, 3 দুগুণে 6, 2x² 6 মানে 3 আর 2, 3 আর 2 যোগ করলে হবে না, মানে 6 আর 1 নিতে হবে, -6x + x -3, ঠিক আছে। 2x কমন নিলে x -3 + 1 কমন নিলে x -3। তাহলে এখান থেকে x -3 কমন গেলে পড়ে থাকবে 2x + 1 = 0, হলো। এখান থেকে দেখো দুটো মান আসবে, এবার সেটাই ফিরে সেই কথা লিখবে, সেটা আর লিখছে না, হয় এটা সমান 0 না এটা সমান 0, ঠিক আছে। মানে 2x + 1 = 0, না হলে x -3 = 0, সেটা লিখে করবে। লিখে কী মান আসবে এক্সের, আমি সেটাই বলছি। একবার x সমান আসবে কত, 3, আর একটা মান আসবে x সমান -1/2। কোন মানটা নেবো, যেহেতু ধনাত্মক বলেছে তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয়, লিখে নেবো যেহেতু এক্সটা ধনাত্মক অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয়, অতএব x সমান 3। তাহলে অতএব সংখ্যাটি হলো x, মানে সংখ্যাটি হলো 3, ঠিক আছে। এটাই লিখে নেবে। দেখো 4টা কী বলেছে, দুটো স্থানের মধ্যে দূরত্ব আছে 200 কিমি। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তার মানে জিপ গাড়ির গতিবেগটা এখানে বেশি। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে তাহলে মোটর গাড়ির গতিবেগটা কত, সেটা বার করতে হবে। তাহলে আমরা ধরে নেব যে মোটর গাড়ির গতিবেগ, আমরা ধরে নিচ্ছি এখানে মোটর গাড়ির গতিবেগ ধরি, মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, এটা ধরে নিলাম, ঠিক আছে। x কিমি পার ঘন্টা, এটা হাতে লেখা দিয়ে করো না, আমি যা বলছি সেটা শোনো, ঠিক আছে। ধরো হাতে লেখা বলছি কী বুঝতে পারছি না, মুখে যেটা বলছি সেটা শোনো, ঘন্টা। তাহলে 200 কিমি, এটা এবার দেখো এই দূরত্বটা কী হয়, এক স্থান থেকে অন্য স্থানে যেতে দূরত্ব হচ্ছে 200 কিমি। তাহলে মোটর গাড়ি আর জিপ গাড়ির মধ্যে হচ্ছে মোটর গাড়ি আর জিপ গাড়ি যাচ্ছে এক স্থান থেকে অপর স্থানে, মোটর গাড়ি যেতে যা সময় লাগছে জিপ গাড়ি তার থেকে 2 ঘন্টা কম লাগবে। তাহলে 200 কিমি যেতে মোটর গাড়ির যে সময় লাগবে জিপ গাড়ির কম লাগবে। মোটর গাড়ির গতিবেগ কত বলেছে, মোটর গাড়ির গতিবেগ ধরে নিয়েছি x কিমি পার ঘন্টা। তার মানে মোটর গাড়ি 1 ঘন্টায় কত যায়, x কিমি, তার মানে x কিমি যেতে তার সময় লাগে কত, 1 ঘন্টা। তাহলে 200 কিমি যেতে তার সময় কত লাগবে, তাহলে এখান থেকে পেয়ে যাব গতিবেগ ধরে নিচ্ছি এত, তাহলে কী লিখব, অতএব লিখব মোটর গাড়ি x কিমি যেতে, মোটর গাড়ি x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, ঠিক আছে। x কিমি যেতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে আমাদের 200 কিমি যেতে কত সময় লাগে, তাহলে 1 কিমি যেতে সময় লাগে, মোটর গাড়ির x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, 1 কিমি যেতে কত, 1/x। তাহলে 200 কিমি যেতে সময় লাগে কত, 200/x, এত ঘন্টা, ঠিক আছে, 200/x। এবার জিপ গাড়ির গতিবেগ বলেছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 ঘন্টা বেশি, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগটা 5 ঘন্টা বেশি। তাহলে মোটর গাড়ি যদি x কিমি হয় তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, জিপ গাড়ির গতিবেগ হবে x + 5, তাই তো। তাহলে জিপ গাড়ির গতিবেগ হবে, এখান থেকে লিখে নেওয়া হতো মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা ধরেছিলাম, তাহলে এখানে লিখে নেবে, অতএব জিপ গাড়ির গতিবেগ হবে বলে লিখবে সমান কত হবে, সমান x + 5 কিমি পার ঘন্টা, ঠিক আছে, এটা লিখে নেবে।
আগে, তারপর এটা করবে। এবার করবে কি, মোটর গাড়ি এত এটা করলে এবারে তারপরে এবার জিপ গাড়ির ক্ষেত্রে এই কথা লিখবে। জিপ গাড়ি, মোটর গাড়ির জায়গায় এখানে লিখবে জিপ গাড়ি x+5 কিমি, এখানে হবে x+5 কিমি, যেতে সময় লাগে কত, 1 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে কত, 200 কিমি যেতে, তাহলে এখানে x+5 হয়ে যাবে, x+5, তাহলে 200 বাই x+5। তাহলে মোটর গাড়ির কত সময় লাগছে, 200 বাই এক্স, আর জিপ গাড়ির সময় লাগছে 200 বাই x+5। এবার শর্তটা কী বলে দিয়েছে, শর্তটা বলে দিয়েছে মোটর গাড়ির যা সময় লাগে জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা কম লাগে, 2 ঘন্টা কম। ভালো করে শোনো, তার মানে মোটর গাড়ির 2 ঘন্টা বেশি। তাহলে মোটর গাড়ির যে সময়টা লেগেছে সেটা থেকে আর এর যে সময় লেগেছে, জিপ গাড়ির যে সময় লেগেছে, সেখান থেকে যদি আমি 2 ঘন্টা বিয়োগ দিলে সেটাই হয়ে যাবে, মানে জিপ গাড়ি তো কম সময় লেগেছে, তাহলে আর মোটর গাড়ির সময়টা বেশি লেগেছে, তাই তো। তাহলে মোটর গাড়ির সময় থেকে আমি যদি 2 ঘন্টা বিয়োগ দিই তাহলে সেটা সমান হবে জিপ গাড়ি। বুঝাতে পারলাম? বা এটাই করতে পারো যে এর যা সময় লেগেছে দুটো বিয়োগ করলে সেটা সমান 2। ঠিক আছে, সেটাই আমরা করব। দেখো বুঝতে পারলে কি না, দেখো 2 ঘন্টা কম সময় লেগেছে। মোটর গাড়ির 10 ঘন্টা সময় লেগেছে, ঠিক আছে। আর জিপ গাড়ি কী বলেছে, 2 ঘন্টা কম সময় লেগেছে, তাহলে এটা কত হবে, জিপ গাড়ির, তাহলে এটা কত হবে, জিপ গাড়ির হচ্ছে 8 ঘন্টা হবে। তাহলে কী হলো, 10 থেকে 8 বিয়োগ দিলে যে 2 হয়, তা সেটাই তো করেছি। দেখো এটা থেকে এটা বিয়োগ দিয়ে 2 হয়েছে, বোঝা গেল। তাহলে এইটাই, সেই জন্য এটা মাইনাস এটা হচ্ছে সময়, এটা মানে হচ্ছে এটা হচ্ছে মোটর গাড়ির সময়, আর এটা জিপ গাড়ির সময়। মোটর গাড়ির সময় থেকে মোটর গাড়ির সময় তো বেশি লেগেছে, আর সেটা থেকে এটা যদি বিয়োগ, সেটা হচ্ছে 2। কতটা বেশি লেগেছে, 2 ঘন্টা বেশি, আর সেটা সমান 2। বোঝাতে পারলাম, আশা করি বুঝতে পেরেছ। জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা কম সময় লেগেছে, তাই তো। জিপ গাড়িতে কম সময় লেগেছে, তার মানে সেটা জিপ গাড়িতে এর যদি 10 ঘন্টা হয় তাহলে 8 ঘন্টা হবে, তার মানে কি 10 থেকে 8 বিয়োগ দিলেই 2 হবে, সেটাই করেছি। এটা থেকে এটা বিয়োগ দিলেই 2, ঠিক আছে। এবার দেখো এটা আমাদের সমাধান করতে হবে। সমাধান করার জন্য আমরা কি করব, 200টাকে আগে কমন নেব। 200টা কমন নিচ্ছি, 1/x মাইনাস 1/x+5। এবার 200টাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 200 দিয়ে ভাগ করলে কি আসছে দেখো, এটা 1/x মাইনাস 1/x+5, এটা সমান আসবে 2/200। তাহলে এখান থেকে এটা আসবে কত, x+5 মাইনাস x ইন্টু x+5, এটা আসবে 1/100। এবার এখান থেকে যেটা আসবে, উপরে কত থাকছে 5, তাই তো। 5 নিচে থাকছে x² প্লাস 5x সমান 1/100, ঠিক আছে। এবার তাহলে এইটা আসবে, দেখো x² প্লাস 5x ইন্টু 500, এটা গুণ হয়ে যাবে। তাহলে যেটা আসবে দেখো, এবারে আমরা x² প্লাস 5x মাইনাস 500, এবার দেখো 50 আর 10, 500 করলে 500কে আমরা ভাঙি একটু, তাহলে কত আসবে দেখো, এটা করে নিলে হয়ে যাবে 25 আর 5 2 20, 25 আর 20 বিয়োগ করলে দেখো 5 আসবে, তাহলে আর ভাঙতে হলো না। তাহলে এখানে x² 25x মাইনাস 20x 500। দেখো এবারে এইটাকে আমরা x কমন নিলে x প্লাস 25 মাইনাস 20 কমন নিলে x প্লাস 25, তাহলে x প্লাস 25 কমন নিলে পড়ে থাকছে x মাইনাস 20। তাহলে এখান থেকে দুটো মান পাবো, একটা x সমান -25, একটা পাবো 20, তাই তো। কোন মানটা নেবো, এখানে কি বলেছে আমাদের শর্ত 4-এর দাগে, আচ্ছা গতিবেগ তো ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা কি এক্সটা ধরেছিলাম তোমার এর গতিবেগ, মোটর গাড়ি গতিবেগ, তাহলে গতিবেগ ঋণাত্মক হতে পারে না। তাহলে গতিবেগ এখানে কত হবে, -25টা হবে না, লিখবো, যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, অতএব -x -5 এটা গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য কত হবে, তাহলে x হবে 20, তাহলে অতএব লিখবো মোটর গাড়ির গতিবেগ কত, 20 কিমি/ঘন্টা, ঠিক আছে। এটাই দেখবো 5-এর দাগে কী বলেছে, দেখো অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার, পরিসীমা দেওয়া আছে 180 মিটার। তাহলে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত বার করতে হবে, ঠিক আছে। ক্ষেত্রফল আর পরিসীমা দেওয়া আছে। আমি এখানে
দৈর্ঘ্য প্রস্থ দুটো ধরবো না, একটা এক্স একটা ওয়াই, এটা ধরবো না। ধরলে তাহলে হবে না, কারণ এটা দ্বিঘাত সমীকরণ তৈরি হবে, ঠিক আছে। দুটো ধরলে তুমি কিন্তু এটা করতে পারবে না। দুটো আবার সমাধান করতে গেলে দুটো সমীকরণ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা কি করব দেখো, কীভাবে ধরে নেব। দৈর্ঘ্য প্রস্থ হিসাব করতে বলেছে, পরিসীমা তো দেওয়া আছে। আচ্ছা, দেখো তাহলে দৈর্ঘ্যটা যদি আমি এক্স ধরি, প্রস্থটা কত ধরবো, প্রস্থটা হবে 2000/x। তবে তাদের ক্ষেত্রফল করলে কত কত হবে, আমরা কী জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে একটা এক্স একটা 2000/x গুণ করলে কত হবে, দেখো 2000ই হবে, তাই তো। 2000 ক্ষেত্রফলে 2000 বার পাবো, তাহলে ওটাই আমরা ধরবো। তাহলে চলো লিখবো কি, লিখবো যেটা ধরি আয়ত্ত, দেখো এটা লিখবো, ধরি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য x মিটার, তবে তার প্রস্থ হবে 2000/x মিটার, যেহেতু পাশে লিখে দেবে জমিটির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, ঠিক আছে। এবার শর্তানুসারে দেখো পরিসীমা বলে দিয়েছে, দৈর্ঘ্য পেয়েছে, পরিসীমা, তাহলে অতএব লিখবে, অতএব জমিটির পরিসীমা, পরিসীমাটা বার কর না। পরিসীমা কত হবে, আয়তক্ষেত্রের পরিসীমা কত হয়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো। তাই 2 ইন্টু দৈর্ঘ্য কত এক্স প্লাস 2000/x এত মিটার, এটা পরিসীমা। তাহলে এবারে শর্তানুসারে কী করে দেবো, এটা সমান যেটা বলেছে পরিসীমাটা 180, ঠিক আছে। দেখো এটা একটু ভেঙে নিতে পারো, 2 ইন্টু, তাহলে এটা হবে x² প্লাস 2000/x, ঠিক আছে, এত মিটার। দেখো শর্তানুসারে এটাই হয়ে যাবে, x² প্লাস 2000/x 2 ইন্টু এত সমান 180। তার মানে x² প্লাস 2000/x সমান, তাহলে 2তে ভাগ করলে এটা কত, 90 হয়ে যাবে। তার মানে আসছে x² প্লাস 2000 সমান 90x, x² মাইনাস 90x প্লাস 2000 সমান 0। আর এটাকে আমাদের ভাঙতে হবে, তাই তো। দেখো 2000কে ভাঙলে 2 ইন্টু 1000, 1000কে ভাঙলে কত, এভাবে ভাঙো, দেখো এটাকে ভাঙলে এটা হয়। এবার দেখো এই 90 মিল করতে গেলে আমাকে এমন দুটো সংখ্যা নিতে হবে। দেখো এখানে 10, 5 10 50 নিলাম, আর 2 2 2 8, আর 5 5 40, 40 আর 50 গুণ করলে দেখো 2000 হবে, আর যোগ করলে 90 হবে, তাহলে সেটাই নেবো। তাহলে x² মাইনাস এখানে 40x মাইনাস 50x প্লাস 2000, ঠিক আছে। তাহলে x কমন নিলে যেটা আসবে x মাইনাস 40, এটা 50 কমন নিলে x মাইনাস 40। তাহলে দুটো সমীকরণ দুটোই আসবে ফ্যাক্টর, দেখো দুটো এলো, একটা x মাইনাস 40, এটা x মাইনাস 50, ঠিক আছে। এটা কমন নিলে এটাই চলে আসবে। তাহলে দুটো মান আমরা পাবো, একটা x সমান পাবো 40 পাবো, একটা পাবো x সমান 50। এবার এখানে কোনটা নেবো, দেখো এখানে কোনটা আমরা নেবো, পরিসীমা, ঠিক আছে। এক্সের মান যদি 40 নিই, তাহলে প্রস্থটা কত আসবে, দেখো প্রস্থটা আসবে 2000/x সমান 40 নেবো না 50 নেবো, প্রস্থটা কত আসবে দেখো 2000/40, তার মানে কত আসছে 4 5 20 50, তাহলে 50 হবে, 50 হবে, ঠিক আছে। তার প্রস্থটা 50, কিন্তু এটা হবে না, x সমান 40 নেবো না, কেন, তাহলে x 40 আর প্রস্থটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। প্রস্থ তখন এটা কি 50 হয়ে যাবে, প্রস্থ 50 হয়ে যাবে, কারণ প্রস্থটা দৈর্ঘ্যের থেকে বড় হতে পারে না, তাহলে নিশ্চয়ই এক্সটা 50 হবে, বোঝা গেল। এটাই লিখতে হবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের থেকে বড় হতে পারে না, দৈর্ঘ্য প্রস্থের থেকে বড় হতে পারে না, তাই x সমান এখানে কত হবে, 40 হবে না, x সমান 50 হবে, ঠিক আছে। তাহলে x সমান 40 এটা গ্রহণযোগ্য নয়, এটাই লিখব, যেহেতু প্রস্থ বা এরকম দেখতে পাই, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের থেকে ছোট হতে পারে না, ঠিক আছে, সেহেতু x সমান 40 এটা গ্রহণযোগ্য নয়, অতএব x সমান 50। অতএব আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হবে x মিটার এবং প্রস্থ হবে কত, 2000/x মানে 40 মিটার, সেটা ঠিক আছে। দুটোই গুণ করলে তো আমাকে 2000 করতে হবে, ঠিক আছে, এই জন্য ওটা ওইভাবে লিখতে হবে, বোঝা গেল।
এটাই। তার মানে ওটা হয়ে যাবে দৈর্ঘ্যটা 50 মিটার, প্রস্থটা 40 মিটার। এবারে 6 দাগে দেখো কী বলেছে। 5 দাগের অঙ্কটা ভালো ছিল, ঠিক আছে, খুব ভালো। ওটা কেউ দৈর্ঘ্য কেউ ওখানে 40 করে দেবে, প্রস্থ 50 করে আসবে, অনেকে ভুল করে আসবে, এটা কিন্তু তখন ওটা ভুল হয়ে যাবে। দেখো 6 দাগে কী বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করো। ঠিক আছে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার এককে বলেছি একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে আমি এককের ঘরের অঙ্কটা ধরে নিই। তাহলে আমরা ধরি সংখ্যাটির এককের অঙ্ক এক্স, ঠিক আছে, আর এককের অঙ্ক তাহলে দশকের বা এককের ঘরের অঙ্ক লিখতে পারি, এককের অঙ্ক এক্স, আর একটি সঙ্গে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে অতএব তার দশকের অঙ্কটা কত হবে, দশকের ঘরের অঙ্কটা কত হবে। দশকের অঙ্কটা কী বলেছে, এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, এক্স যদি এর থেকে 3 কম, এত ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, ব্র্যাকেট দিয়েছি। 3 কম মানে এক্স মাইনাস 3, ঠিক আছে, যা একক ঘরের অঙ্ক যা তার থেকে 3 কম, এক্স মাইনাস 3। দশকের ঘরের অঙ্কটা হবে এক্স মাইনাস 3। তাহলে দেখো, তাহলে সংখ্যাটা কী হবে, তাহলে সংখ্যাটি কত হবে, দেখো দশের ঘরে অঙ্ক পেয়েছি, এর অঙ্ক পেয়েছি, দশের ঘরের সংখ্যাটি হবে তাহলে দশের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ দশের ঘরের অঙ্ক, এটা এক্স মাইনাস 3 সঙ্গে 10 গুণ প্লাস এক্স, এটার ঘরের অঙ্ক এটাই তো হয়। যেমন ধরো 47, এটা কী করে হয়, এটা দেখো 40 যোগ 7, দেখো 4 গুণ 10 যোগ 7, 4টা কি দশের ঘরের অঙ্ক, 7টা কি একের ঘরের অঙ্ক। দেখো দশের ঘরের অঙ্কের সঙ্গে 10 ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ করে একের ঘরের অঙ্ক যোগ করলে এই সংখ্যাটা পাই, যে কোনো সংখ্যায়, মানে দু অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা পাই কীভাবে, এইভাবে পাই। সেই রকম দশের ঘরের অঙ্ক যেহেতু এটা পেয়েছি, তার সঙ্গে 10 গুণ করে একের ঘরের অঙ্ক যোগ করলে তাহলে আমি সংখ্যাটি পাবো, মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই তো, এটা তো বলেছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, বুঝে গেল। তাহলে এইভাবে আমরা পাবো, তাহলে এটা চলে আসবে, সংখ্যাটি এই হবে, এটা মানে তাহলে এটা যদি আমরা সরল করে নিই, 10x 30, 10x প্লাস এক্স 11x মাইনাস 30, এটা হলো সংখ্যাটা পেয়ে গেলাম। তারপরে শর্তটা কি বলেছে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে শর্তানুসারে সংখ্যাটি থেকে ওর অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, সংখ্যাটি থেকে এটা থেকে অঙ্ক দুটির গুণফল মানে 11x মাইনাস 30, এটা থেকে অঙ্ক দুটোর গুণফল মানে এইটা বিয়োগ করব, এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স, এটা বিয়োগ করছি, বিয়োগ করলে বিয়োগফল কত হয়, বিয়োগফল হয় 15, ঠিক আছে, মানে এই যে এটা বিয়োগ করলে বিয়োগফলটা হয় 15, এইটাই শর্তানুসারে, বোঝা গেল। আর এটাকে আমরা সরল করে নেব, 11x মাইনাস 30 এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস প্লাস সমান 15। তাহলে এখানে আসবে, দেখো এক্স স্কোয়ারটাকে ওপারে চলে যাচ্ছি, সবগুলোকে এক্স স্কোয়ার, এটা হচ্ছে সবগুলোকে ওপারে নিয়েছি, এটা হচ্ছে 11x প্লাস 3x কত হবে 14x, তাহলে মাইনাস 14x, এটা ওপারে চলে গেলে 30 40 প্লাস হয়ে যাবে 40 45 সমান 0। দেখো বুঝতে পেরেছ, এক্স স্কোয়ার মাইনাস 11x দিয়ে 14x, এবারে প্লাস হবে, ওপারে গেলে কত মাইনাস, সেই জন্য এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 সমান 0। এবার এটা আসবে, ভাঙলে 45কে ভাঙলে 5 রং 45, 5 9 যোগ করলে 14 হয়। তাহলে এক্স কমন নিলে কী আসবে, এক্স মাইনাস 9
-5 কমন নিলে x -9, তাহলে x -9 আর x -5, এখানে দুটো মান পাবো, x সমান 9 আর 5। কোন মানটা নেবো দেখো, কোন মানটা নেবো এখানে? 9 5 সংখ্যাটি এককের ঘরে অঙ্ক হিসাব করো। আচ্ছা, এবার ঘরে অঙ্কটা বার করতে হবে। এবার অঙ্কটা x ধরেছিলাম, এটা এখানে কোন মানটা নেবো? আমি যদি 9 নিই, দেখো 9 নিলে তাহলে আমার কত আসছে দেখো, 9 নিলে আমি যদি x সমান 9 নিই, তাহলে 10-এর ঘরে অঙ্কটা কত আসবে? অঙ্কটা হবে 9 থেকে 3 কম, 9 থেকে 3 মানে 6, 9, ওটা হবে 6। যদি 5 নিই, 5 থেকে 3 কম 2। দেখো এখানে দুটোই হতে পারে, 5 হতে পারে, 9 হতে পারে এখানে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 5 হলে যা হবে, আর 9 হলে সংখ্যা অন্য হয়ে যাবে, কিন্তু দুটোই হতে পারে, এই এককের অঙ্ক দুটোই হতে পারে। তাহলে এখানে লিখবো, যেহেতু কোনো ঋণাত্মক মান আসেনি, আর এই 5 9 হলেও কোনো কন্ডিশনই ব্রেক করবে না এখানে যা যা বলেছে, তাহলে এখানে লিখবো অতএব, এখানে কিছু লিখতে হবে, এবার লিখে দেবো অতএব যে সংখ্যাটি এককের ঘরের অঙ্ক হবে 5 অথবা 9, ঠিক আছে, 5 অথবা 9, এটা লিখে দেবে। 7-এর দাগের অঙ্কটা দেখো, 7-এর দাগে বলেছে আমাদের স্কুলে চৌবাচ্চার দুটো নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি। তাহলে দেখো কী করতে হবে, তার পৃথকভাবে প্রত্যেকটি নল, তাহলে আমরা যদি ধরে নিই যে প্রথম নল দ্বিতীয় নল বলে আমি লিখছি, ধরি প্রথম নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করতে সময় নেয়, চৌবাচ্চাটিকে পূর্ণ করতে সময় নেয় x মিনিট। তাহলে দ্বিতীয় নলটি পূর্ণ করতে, এবং তাহলে না বলে এবং দ্বিতীয় নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করতে সময় নেয় বলে সবগুলো লিখবে, সেটা সমান কত? দ্বিতীয় নলটির ক্ষেত্রে, দ্বিতীয় নলের ক্ষেত্রে কত? x + 5, কারণ বেশি বলেছে, 5 মিনিট বেশি সময় নেয়, x + 5 মিনিট, ঠিক আছে। এটাই আমরা প্রথমে ধরে নিলাম, শর্তানুসারে এটা আমরা ধরতে পারি। এবার দেখো, এবার যেহেতু x মিনিটে সম্পূর্ণ অংশ পূর্ণ করে, তাহলে এখান থেকে লিখব প্রথম নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করে, মানে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে, সেটা এই চৌবাচ্চাটিকে পূর্ণ করতে, এটা লিখব চৌবাচ্চাটিকে পূর্ণ করতে, দেখো ওটা নয়, এটা লিখবে যে প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে এক অংশ, x মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটির এক অংশ, এটা লিখবে এক অংশ। আমি ওটা আর লিখলাম না, ওটা লিখে নেবে এখানে, লিখে দিই চৌবাচ্চাটির এক অংশ, ঠিক আছে। সম্পূর্ণ অংশ মানে কত? সেটা এক অংশ, সেটাই। তাহলে নলটি 1 মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটি, কত হবে? 1-এর 1/x অংশ। তাহলে আমাদের কত আছে? 1 মিনিটে এত অংশ পূর্ণ করে, ঠিক আছে, এটা বার করে নিলাম। এবারে দ্বিতীয় নলটি x + 5 মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটির কত অংশ? এক অংশ, ঠিক আছে। তাহলে দ্বিতীয় নলটি 1 মিনিটে কতটা পূর্ণ করে সেটা আগে বার করে নিলাম, 1/x + 5, এত অংশ, ঠিক আছে। তাহলে এবার যদি দুজনে একসঙ্গে খোলা থাকে, তাহলে দুজনে 1 মিনিটে তাহলে কত অংশ পূর্ণ করবে? একসঙ্গে খোলা থাকে, এ তো 1 মিনিটে এত অংশ পূর্ণ করে, 1 মিনিটে এত অংশ, তাহলে দুজনে 1 মিনিটে কত অংশ পূর্ণ করবে? 1 + x + 1/x + 5, এইটা হয়ে যাবে, এই দুটো যোগ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 1 মিনিটে তাহলে এত অংশ পূর্ণ করে, তার মানে এই এত অংশ পূর্ণ করতে, মানে 1 + x + 1/x + 1/x + 5, এই যে অংশটা,
এই অংশ পূর্ণ করতে তার সময় লাগে কত, দুজনের একসঙ্গে যদি খোলা থাকে দুজনের সময় লাগে 1 মিনিট, তাই তো? তাহলে পুরোপুরি এক অংশ সম্পূর্ণ অংশ পূর্ণ করতে তাহলে কত সময় লাগবে সেটা আমাদের বার করতে হবে। বার করলে সেটা সমান আমাদের এটা করে বলে দেবো, যেহেতু বলে দেওয়া আছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 × 1 = 9 মিনিটে পূর্ণ হয়ে যায়, তাই তো? ঠিক আছে, দেখো তাহলে এটাই লিখব, দুটি নল একসঙ্গে এত অংশ পূর্ণ করে, ঠিক আছে, 1 মিনিটে এত অংশ পূর্ণ করে, মানে চৌবাচ্চাটির এত অংশ পূর্ণ করে 1 মিনিটে। তাই দুই নলে একসঙ্গে এক অংশ পূর্ণ করতে তাহলে কত সময় লাগবে? এক অংশ এইটা সমান করে নেবে, এত অংশ মানে এটা কত, এটা হচ্ছে 2x + 5/x × x + 5, ঠিক আছে এইটা। তাহলে এবার এক অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? পূর্ণ করতে তাহলে বেশি সময় লাগলে কম সময় লাগবে? বেশি সময় লাগবে। যেহেতু বেশি লাগবে সেই জন্য এটা কী করবো, 1/এত দিয়ে ভাগ, যেহেতু এটা ভগ্নাংশ 2x + 5 এটা ভগ্নাংশ বলেই ভাগ করতে হবে, ভগ্নাংশ না হলে গুণ করতাম, গুণ করলে বেশি লাগে আমরা জানি। তাহলে এটা করে দেবো 1/, এক অংশ পূর্ণ করতে পূর্ণ করে কত মিনিটে, 1/, এটা হয়ে যাবে 2x + 5/x × x + 5 এত মিনিটে। এটা সমান কত? এটা সমান x × x + 5/2x + 5, এটাই। এবার তাহলে আমরা শর্তানুসারে কী করবো, দেখো শর্তানুসারে x × x + 5/2x + 5 সমান 11 × 1 = 9, এটাই তো বলে দেওয়া আছে, ঠিক আছে, এটাই সমান এটা। তার মানে কি আসছে, x² + 5x/2x + 5 সমান 100/9। তাহলে এখান থেকে কী পাবে, দেখো এইটা আসবে, তার মানে 9x² - 155x, এরপরে নিয়ে এসো 500, এটা। এবার দেখো 500 আর 9 এটা গুণ করো, করলে দেখো 500কে ভাগ করলে ভাঙলে কী কী আসে, 5 × 2 50, 5 × 100, 100 মানে 2 × 50, 2 × 50, ঠিক আছে, ইন্টু 9। আরেকবার ভাঙলে 10 তো 90, আরও ভাঙলে কত আসে দেখো, 5 × 2 × এটা হচ্ছে 5 × 5 10 × 9। দেখো এবারে আমি এটা নিচ্ছি, 9 × 10 90 আর 2 80, মানে 90 আর 2 কত হচ্ছে 180, ঠিক আছে, 180 থেকে 25, 180 আর 25 নিচ্ছি, দুটো সংখ্যা, 25 বিয়োগ দেওয়া, দেখো 155 হয় কি না, 5 আর 3 5 1, দেখো 155, ঠিক আছে। তার মানে এই দুটো সংখ্যা নেবো, 180 আর 25, তারপর 9x² - 180x + 25x - 500 সমান 0, ঠিক আছে। এবারে 9xটা কমন নিলে x মাইনাস, দেখো 20, 25 কমন নিলে x - 20, x - 20 কমন যাবে, পড়ে থাকবে 9x + 25, ঠিক আছে। এখান থেকে দুটো মান পাবো, x সমান 20 একটা পাবো, আর একটা পাবো -25/9। যেহেতু এটা মাইনাস, এক্সট্রা কী ধরেছিলাম, এক্সট্রা হচ্ছে সময়, লিখবে যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, অতএব x সমান -25/9 এটা গ্রহণযোগ্য নয়। তাহলে কোন নেব, x সমান 20, তার মানে উত্তরটা কত হয়ে যাবে, যে প্রত্যেকটি নল বলেছে পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে। তাই লিখবে যে প্রথম নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করবে কত, 20 মিনিটে, আর দ্বিতীয় নলটি কত করবে, 25 মিনিটে, 20 + 5 25 মিনিটে, ঠিক আছে, এটা শেষে লিখে দেবে। দেখো 8 দাগে কী বলেছে, পয়না ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। তার আলাদাভাবে করলে কী হয়, একা কাজ করলে পয়না যে সময় লাগবে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। তাহলে পয়না কত দিনে কাজটি করতে পারবে। তাহলে এখানে আমরা ধরে নেব, দেখো ধরে নেব পয়না একা 1 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। তাহলে শর্তানুসারে পীযূষ কত দিনে পারবে, পীযূষ একা তাহলে
x+6 দিনে, যেহেতু 6 দিন বেশি সময় লাগে একা কাজ করলে, ঠিক আছে, পীযূষের সময় লাগবে x+6 দিনে। তারা দুজনে যদি একত্রে কাজ করে, দেখো এখানে ওই আগের অঙ্কটার মতো ওই একদিনে কতটা করে সেটা বার করে নিতে হবে। একদিনে একদিনে কত অংশ করে, একদিনে করবে কত, দেখো 1/x অংশ, একদিনে করবে 1/x+6। আর দুজনে মিলে যদি একদিনে কত অংশ করে, দুজনে মিলে একত্রে কাজ করে, তাহলে 1/x প্লাস 1/x+6, তার মানে কত হচ্ছে x+6+x, মানে 2x+6/x x+6। এটা দুজনে মিলে করবে একদিনে, তাই তো। তার মানে দেখো, মানে তোমরা এটা লিখে নেবে, এটা আর আমি লিখছি না, লিখে নেবে যে পয়না একদিনে, তার অতএব লিখবে অতএব পয়না একদিনে করে কাজটির 1/x অংশ, এবং পীযূষ একদিনে, মানে পীযূষ একা একদিনে করে কাজটির 1/x+6 অংশ। তারপর লিখবে অতএব তারা দুজনে মিলে একসঙ্গে, দুজনে মিলে একত্রে করে 1+x এত, এইটা ঠিক আছে, 1/x প্লাস 1/x+6 এত অংশ একদিনে, ঠিক আছে, এটাই লিখবে। তারপরে যে পয়না ও পীযূষ একত্রে কাজটির এত অংশ, এটা প্লাস এটা, তার মানে এত অংশ করে একদিনে। যদি একত্রে যদি করে তাহলে একদিনে তারা দুজনে মিলে এই কাজটা করবে, ঠিক আছে। এবারে সেটা একত্রে এতটা কাজ করে, তাহলে সম্পূর্ণ অংশ কাজটা করতে তাহলে কদিন সময় লাগবে, তাহলে পয়না ও পীযূষ একত্রে এক অংশ কাজ করতে তাহলে কি বেশি সময় লাগবে, তাহলে সেই জন্য 1/, এটা করে দেবো, 1/, এটা করলে কত হবে, তাহলে x × x+6 এটা উঠে নিচে চলে আসবে এত দিনে। তাহলে শর্তানুসারে কী হবে, এইটা সমান তো এইটা মানে 4, তাহলে শর্তানুসারে আমরা লিখব যে এটা সমান 4। কেন বলে দিয়েছি যে পয়না ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, মানে দুজনে মিলে করলে সেটা 4 দিনে করতে পারে। আর দুজনে মিলে তো এই অংশটাই করে, সম্পূর্ণ অংশ মানে এই এত দিনে করে, মানে সেটা সমান তাহলে 4, ঠিক আছে, এটাই আসবে। দেখো তারপরে এটা আসবে সমীকরণটা, সেটাকে ভাঙলে এটা হবে, তার মানে আসবে কত, x - 6 × x+4। তার মানে এখান থেকে যেটা আসবে x = 6 আর -4 দুটো। তাহলে লিখে এটা আর বলে দিচ্ছে না, হয় এটা আর এটা লিখতে হবে, তাহলে x = দুটো মান এলো। তা কোন মানটা নেবো, যেহেতু এটা ঋণাত্মক তাহলে লিখে দেবো যেহেতু সময় ঋণাত্মক হতে পারে না, কাজের সময় মানে কত দিনে ঋণাত্মক হতে পারে না, তাহলে অতএব এটা নেবো না, এটা নেবো। তাহলে 6টা, তাহলে পয়না একাকি কত দিনে করবে, 6 দিনে, ঠিক আছে, 6 দিনে কাজটি সম্পন্ন করবে, সেটা সে লিখে দেবে। এবার তারপরটা দেখো কী বলেছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজনে কলমের মূল্য নির্ণয় করো। দেখো আমরা ধরে নেব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। এখন বলেছে প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমেছে, ঠিক আছে, তাহলে কমার পরে তাহলে কী হবে, কমার পূর্বে ছিল, তাহলে কমার পরে প্রতি ডজন কলমের মূল্য কত হবে, x - 6 টাকা, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে আগে x টাকায় পাওয়া যেত 12টি কলম, তাহলে 30 টাকায় কতটি কলম পাওয়া যেত সেটা আগে বার করে নিতে হবে। তাহলে লিখবে এরকম, দেখো এটা লিখবো কমার পূর্বে x টাকায় কলম পাওয়া যায় 12টি, তাহলে 1 টাকায় কত, 30 টাকায় কত, 360/x, এই এতটি হয়ে যাবে, ঠিক আছে এটা। এবারে কমার পরে এক্সের জায়গায় কত হবে, x - 6 টাকা পাওয়া যায় 12টি, 1 টাকায় কত, 30 টাকায় কত, তা সেটা হয়ে যাবে কত, 360/x। ওটা তোমরা লিখে নেবে x - 6, আমি আর ওটা লিখছি না, তো x - 6 360/x - 6। তাহলে এবার দেখ এখানে কী বলেছে, শর্তানুসারে এটাই হবে। কারণটা কি, কারণটা বলেছে যে 30 টাকায় এখন 6 টাকা কমলে 30 টাকা এখন 3টে বেশি পাওয়া যায়, তারপরে এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা থেকে আগের বিয়োগ দিলে সেটাই তাহলে 3টে বেশি হয়ে যাবে, 3 হবে, তাই তো। এখন তো 3টে বেশি পাওয়া যাচ্ছে, এটাই তো বেশি, এই যতগুলো পাওয়া যাচ্ছে এটা ওর থেকে বেশি, 3টে বেশি, তাই এটা থেকে এটা বিয়োগ দিলে 3 পাবো, তাই শর্তানুসারে এটাই বোঝা গেল। দেখো এইটাকে সমাধান করলে এই পর্যন্ত আসবে, এটাই আসবে, ঠিক আছে। এবারে দেখো এটা আসবে, এটা কোনো গুণ করে দিলে এটাই। এবার এটাকে ভাঙতে হবে, দেখো এটাকে ভাঙলে এইভাবে, এবার দেখো এটা গুণ করো, 30 আর 24 নাও, বিয়োগ করলে দেখো 6 আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি আসছে, x - 30 × x + 24,